বলা হয় মির্জাফরদের ষড়যন্ত্রে বিশ্বাসঘাতকতায় পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলার পতনে বাংলার স্বাধীনতার সূর্য অস্ত গেল। কিন্তু সত্যিই কি তাই? তার আগে বাংলায় কবে একজন বাঙালি রাজা তাঁর সার্বভৌমত্ব, তাঁর নিরঙ্কুশ অধিকার প্রতিষ্ঠা করেছিলেন বলতে পারবেন? 1200 খ্রিস্টাব্দ থেকে এই বঙ্গ নিরবচ্ছিন্নভাবে কখনো তুর্কি, কখনো পাঠান, কখনো মুঘল, কখনো ইরানিদের দ্বারা শাসিত হয়েছে। এমনকি তার আগে সেন রাজারাও বাঙালি ছিলেন না। তবে এই দীর্ঘ সময়ের মধ্যে কোনো বাঙালি বীর যে বিদ্রোহ ঘোষণা করে স্বাধীন সাম্রাজ্য স্থাপনের স্বপ্ন দেখেননি তা কিন্তু নয়। কিন্তু কোনো বাঙালিরই বিশ্বাসঘাতকতায় হয়তো তাঁর স্বপ্নের ভরাডুবি ঘটেছে, যেমনটা ইতিহাস ডেকেছে রাজা প্রতাপাদিত্যর ক্ষেত্রে। প্রতাপাদিত্যকে নিয়ে করা আগের পর্বে গল্প করছিলাম যে কিভাবে কেটেছিল তাঁর ছোটবেলা, কিভাবে মুঘলদের প্রতি বিদ্বেষ বুকে নিয়ে স্বাধীনতার স্বপ্ন নিয়ে বড় হয়ে উঠেছিলেন তিনি, সুযোগের অপেক্ষায় সলতে পাকাচ্ছিলেন। কিন্তু তারপর কোন পথে এগোলো প্রতাপের সঙ্গে মুঘলদের সংঘাত? পরাজয়ের এতটুকু সম্ভাবনা না থাকা সত্ত্বেও ঠিক কাদের বিশ্বাসঘাতকতার জন্য হেরে যেতে হলো প্রতাপকে? প্রতাপের পরাজয় বা ট্র্যাজেডির কারণ কি? আজকের পর্বে গল্প হবে এসব নিয়েই। চলুন তবে আজকের আলোচনাটা শুরু করা যাক। রাজ্যাভিষেকের পর প্রতাপাদিত্য শক্তি বিস্তারে মন দিলেন। তাঁর উড়িষ্যা অভিযান তাঁকে প্রথম সামরিক অভিযানের আত্মবিশ্বাস দিল। শঙ্কর, সূর্যকান্ত, রডাদের নিয়ে তিনি জলস্থলের বাহিনীকে শক্তিশালী করলেন, নানা জায়গায় দুর্গ গড়লেন। বসন্ত রায়কে সরিয়ে তাঁর পথ নিষ্কণ্টক করলেন। হয়তো মস্ত ভুল করলেন, কিন্তু প্রতাপ কি এর জন্য অনুশোচনা করেছিলেন? হয়তো তিনি সময় পাননি। ছোট ছোট কয়েকটি সামরিক অভিযানে অপ্রতিরোধ্য প্রতাপ বুঝে গিয়েছিলেন যে এবার সময় এসে গেছে। তবে তিনি এও বুঝলেন যে মুঘলদের সঙ্গে সম্মুখ সমরে যেতে গেলে পূর্ব ভারতের সমস্ত মুঘল বিরোধী শক্তিকে এক করতে হবে, তাঁর নেতৃত্বে নিয়ে আসতে হবে, যাতে প্রতাপের উদ্দেশ্য, রণনীতি সকলে মেনে নেন। কাজটা কঠিন, কারণ প্রত্যেকের স্বার্থ আর উদ্দেশ্য আলাদা আলাদা। জল মাপবার জন্য বন্ধু শঙ্করকে প্রতাপাদিত্য পাঠিয়ে দিলেন পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যা আর বিহারে। কুশলী শঙ্কর তাড়াহুড়ো না করে ধীরে ধীরে এগোতে থাকলেন। উড়িষ্যার একজন প্রধান শাসনকর্তা রামচন্দ্রের সঙ্গে তাঁর সদর্থক আলোচনা হলো। বিহারের বিদ্রোহী পাঠান সেনানায়ক কতলু খাঁ আর ওসমান খাঁর সঙ্গেও চলল দফায় দফায় আলোচনা। এরই মধ্যে শঙ্কর মিথিলা হয়ে হাজির হলেন রাজমহল প্রদেশে। সেখানে একটা ছোট্ট এবং সামান্য ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মুঘল শাসনকর্তা শের খাঁয়ের সঙ্গে তিনি বিবাদে জড়িয়ে পড়লেন। আর সম্ভবত এই সুযোগটাই খুঁজছিলেন শের খাঁ, কারণ তিনি ততক্ষণে গুপ্তচর মারফত শঙ্করের উদ্দেশ্য সম্বন্ধে জানতে পেরেছিলেন। তার বিরুদ্ধে রাজদ্রোহের অভিযোগ এনে শঙ্করকে বন্দি করলেন শের খাঁ। খবর পেলেন প্রতাপ। সম্মুখ সমরে না গিয়ে বুদ্ধি করে কারারক্ষীদের খুঁজ দিয়ে শঙ্করকে বের করে আনলেন তিনি। শের খাঁ জানতে পেরে সসৈন্যে তাদের ধাওয়া করলেন। এরকমটা যে ঘটবে প্রতাপ আগেই আঁচ করে তাঁর সেনাবাহিনীকে 3 ভাগে ভাগ করে রেখেছিলেন। শের খাঁর মুখোমুখি হলে শঙ্কর একটা ছোট বাহিনী নিয়ে শের খাঁয়ের উপর ঝাঁপিয়ে পড়লেন। তারপরে এঁটে উঠতে না পেরে পালাতে শুরু করলেন। উৎসাহিত হয়ে শঙ্করকে ধাওয়া করলেন শের খাঁ। আর এখানেই প্রতাপদের পাতা জালে পা দিলেন তিনি। সুবিধা বুঝে শঙ্করের লুকিয়ে থাকা বাহিনী তার মূল বাহিনীর সঙ্গে যোগ দিল। আর ঠিক সেই সময় শঙ্করের মিলিত বাহিনী রুখে দাঁড়ালো। শুরু হলো মরণপণ যুদ্ধ। যুদ্ধ যখন ক্লাইম্যাক্সে, তখনই পরিকল্পনা মতো ডান দিক থেকে প্রতাপ আর বাঁ দিক থেকে সূর্যকান্ত তাঁদের বাহিনী নিয়ে ঝাঁপিয়ে পড়লেন শের খাঁর উপর। তারপরে যোগ দিল রডার গোলন্দাজ বাহিনী। শের খাঁ কোনো মতে পালিয়ে প্রাণ বাঁচালেন। পূর্ব ভারতে মুঘলদের বিরাট সামরিক পরাজয় ঘটল। আর এই ঘটনায় উৎসাহিত হয়ে সমগ্র পূর্ব ভারত জুড়ে মুঘল সাম্রাজ্যে দেখা দিল কেন্দ্রীয় শাসন না মানার নিদারুণ বিশৃঙ্খলা। কেউ কর দেওয়া বন্ধ করলেন, মুঘল সেনা ছাউনি আক্রমণ থেকে রাজস্ব লুট ইত্যাদি নানা বিষয় চলতে থাকলো অবাধে। আর প্রতাপের অবিসংবাদী কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়ে গেল বাংলায়। খবর পেয়ে প্রমাদ গুনলেন সম্রাট আকবর। একদিন এই প্রতাপই আকবরের স্নেহভাজন হয়ে উঠেছিলেন। আকবর তাঁকে যশোরের শাসনকর্তা হিসাবে মনোনয়ন দিয়েছিলেন। কিন্তু এই কোন প্রতাপ? শান্তশিষ্ট অনুগত ছেলেটির এটা কি মূর্তি, সেটা বুঝতে পারলেন না বৃদ্ধ সম্রাট আকবর। বসন্ত রায়ের জামাই রূপরাম বসু কচু রায়কে নিয়ে দিল্লিতে আশ্রয় নিয়েছিলেন। তাদের থেকে পারিবারিক হিংসা হানাহানির বিষয়ে আকবর শুনেছিলেন, কিন্তু প্রতাপ যে সম্রাটেরই বিরোধিতা করে বসবে তা আকবর স্বপ্নেও ভাবেননি। কিন্তু এবার তাকে দমন করতেই হবে।
তাই অনেক চিন্তাভাবনার পর সম্রাট সেনাপতি ইব্রাহিম খাঁকে পাঠালেন প্রতাপকে দমন করার জন্য। ইব্রাহিম দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে প্রচুর রসদ ও সৈন্যবাহিনী নিয়ে বাংলার দিকে যাত্রা করলেন, কিন্তু ইব্রাহিমও পারলেন না প্রতাপকে হারাতে। সম্পূর্ণ অজানা দুর্গম পরিবেশে চারদিক থেকে প্রতাপের সৈন্যবাহিনীর বিক্ষিপ্ত চোরাগুপ্ত আক্রমণে পর্যুদস্ত হয়ে প্রচুর ক্ষয়ক্ষতির সামনে পড়ে ইব্রাহিম সেনাবাহিনীকে পিছোতে নির্দেশ দিলেন। আর প্রতাপের বাহিনী কালান্তক জমের মতো পিছু ধাওয়া করলে কোনো মতে পালিয়ে বাঁচলেন ইব্রাহিম। জয়তিলক মাথায় নিয়ে প্রতাপ যশোরে ফিরে এলেন। খবর রাষ্ট্র হলো। আকবরের আমলে এরকম প্রতিরোধ বাংলা থেকে তিনি পাননি। প্রতাপ কিন্তু ইব্রাহিমকে তাড়িয়েই ক্ষান্ত হলেন না। তার মনে হলো যে বাংলা মুঘলদের সম্পূর্ণ দখলমুক্ত করে তাদের কোমর একেবারে ভেঙে দিতে হবে। তাই তাঁর দুজন বিশ্বস্ত কর্মচারী ভবানী দাস ও লক্ষ্মীকান্তর উপরে রাজ্যের প্রশাসনিক দায়িত্ব দিয়ে প্রতাপ বেরিয়ে পড়লেন। প্রসঙ্গত বলে রাখি, এই লক্ষ্মীকান্তই কিন্তু বরিশার সাবর্ণ রায়চৌধুরীদের আদিপুরুষ। যাই হোক, প্রতাপ প্রথমে ঝাঁপিয়ে পড়লেন বন্দরনগরী সপ্তগ্রামের উপরে। সেখানে মুঘল সেনাঘাঁটি অপেক্ষাকৃত দুর্বল ছিল, তার উপরে অপ্রস্তুত ছিল। ফলে সপ্তগ্রাম কবজা করতে প্রতাপকে বিশেষ বেগ পেতে হলো না। এর পরের প্রতাপের লক্ষ্য হলো রাজমহল। প্রতাপ রাজমহল দুর্গ অবরোধ করে মুঘল সেনাদের বাধ্য করলেন আত্মসমর্পণ করতে। তারপর এগিয়ে চললেন পাটনার দিকে। আগের পর্বে বলেছিলাম, মনে আছে যে একদিন পাঠানদের বাংলা থেকে খেদিয়ে দিয়েছিল মুঘলরা। পাঠান মুঘল দ্বন্দ্ব সারা ভারত জুড়েই নানা সময় চলে আসছিল, তাই তারা প্রতাপের সঙ্গে যোগ দিলেন, তারা অর্থাৎ পাঠানরা। উড়িষ্যা থেকে পাশে দাঁড়ালেন প্রতাপের বন্ধু রাজারা। আসলে মুঘলদের মনসবদারি প্রথার বিরুদ্ধে স্থানীয় ভূস্বামীদের দীর্ঘদিন ধরেই একটা ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিল। সেই ক্ষোভের আগুনকে একজোট করে কাজে লাগালেন প্রতাপ। স্থানীয়দের সাহায্য নিয়ে তিনি এবার পাটনার দুর্গ অবরোধ করলেন। পাটনার মুঘল সেনানায়করা তাঁর সামনে জানু পেতে বসল। এভাবে দুর্বার অপ্রতিরোধ্য প্রতাপ সারা পূর্ব ভারতে কিংবদন্তি হয়ে উঠলেন। এবার খবর পেয়ে রীতিমতো বিচলিত হলেন সম্রাট আকবর। বৃদ্ধ সম্রাটের জীবন তখন নানা অশান্তিতে অতিষ্ঠ। একদিকে যেমন রয়েছে রাজনৈতিক অশান্তি, তেমনি পিতা আকবরেরও শান্তি নেই। তাঁর সবচেয়ে প্রিয় পুত্র সেলিম তখন এলাহাবাদে বিদ্রোহ করে উঠছেন। তার উপরে প্রতাপের এই ঔদ্ধত্য। বিরক্ত হয়ে এবার আকবর পাঠালেন তাঁর বিশ্বস্ত সেনাপতি আজিম খাঁকে। বিশাল বাহিনী নিয়ে পাটনার উদ্দেশ্যে রওনা হয়ে পাটনা পর্যন্ত অবাধে এসে পৌঁছলেন আজিম খাঁ। তিনি আশ্চর্য হয়ে গেলেন যে তাকে ন্যূনতম প্রতিরোধের সম্মুখীন হতে হলো না, বরং পাটনা বা রাজমহল দুর্গের কর্মচারীরা এগিয়ে এলেন তাকে সাহায্য করতে। এরপর তিনি নিশ্চিন্ত হয়ে শিবির ফেললেন কলকাতার উপকণ্ঠে। প্রতাপ অপেক্ষা করছিলেন শিকার জালে ঢোকার জন্য। তারপর এক রাতে যখন মুঘল সেনারা বিশ্রাম করছিল, বিশাল সেনা নিয়ে আজিমের শিবিরের ওপর ঝাঁপিয়ে পড়লেন প্রতাপ। 20,000 মুঘল সেনার রক্তে ভেজে গেল কলকাতার উপকণ্ঠ। আজিম খাঁকে নাস্তানাবুদ করে প্রতাপের সেনাবাহিনী ফিরে গেল যশোরে। সংবাদ যথাসময় দিল্লি পৌঁছল। এবার অত্যন্ত অসহায় বোধ করলেন সম্রাট। সকলকে ডেকে এক বিশাল মন্ত্রণা সভায় তিনি সিদ্ধান্ত নিলেন এবার কেউ একা একা নয়, তাঁর প্রিয় 22 জন আমির বিশাল সৈন্যবাহিনী নিয়ে বাংলায় যাবেন প্রতাপকে দমন করার জন্য। ফুটতে ফুটতে সেই বিশাল মুঘল সেনা বাংলামুখী হলো। তাণ্ডব চালাতে চালাতে তারা পৌঁছে গেল পূর্ববঙ্গের সীমান্তে, কিন্তু কেউ বাধা দিল না। তারা ভাবলেন তাদের বিপুল সেনাবাহিনী দেখে প্রতাপ হয়তো ঘাবড়ে গেছেন। দূত পাঠিয়ে তাই প্রতাপকে আত্মসমর্পণের প্রস্তাব পাঠানো হলো। প্রতাপ দূতকে প্রত্যাখ্যান করলেন, কারণ প্রতাপের রণকৌশল প্রস্তুতি ছিল। বর্ষা তখন কিছুদিন বাকি। প্রতাপরা ঠিক করলেন এই কয়েকদিন ছোট ছোট খণ্ডযুদ্ধ করে মুঘল বাহিনীকে আটকে রাখতে হবে যেভাবেই হোক। সেই মতো রাজধানী ধুমঘাট থেকে মুঘল সেনাকে দূরে রাখতে শুরু হলো ছোট ছোট আক্রমণ। মুঘলরা সহজেই যুদ্ধগুলো জিতে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠল। আর দেখতে দেখতে বর্ষাও চলে এলো। বর্ষার জলে স্থানীয় নদী জলাভূমিগুলো পূর্ণ হয়ে উঠল। মুঘল আমিররা ভাবছিলেন আর অল্প কিছুদিন যুদ্ধ করলেই হয়তো কেল্লা ফতে। কিন্তু বাংলার বর্ষা সম্বন্ধে তাদের না ছিল কোনো পূর্ব অভিজ্ঞতা, না ছিল কোনো পূর্ব পরিচয়। অচিরেই বিষাক্ত কীটপতঙ্গ, সরীসৃপ, মশার উৎপাতের সঙ্গে প্রাদুর্ভাব ঘটল নানা সংক্রামক রোগের। দেখা দিল বিশুদ্ধ জলের অভাব। প্রতাপও পরিকল্পনা মতো মুঘল শিবিরের রসদ বন্ধের সব রকম উদ্যোগ নিলেন। ভয়ানক দুরবস্থার মধ্যে পড়ে মুঘল আমিররা যখন অন্যত্র সরে যাবেন ভাবছেন, তখনই রুদ্রমূর্তি ধারণ করে বীর বিক্রমে তাদের উপর ঝাঁপিয়ে পড়লেন প্রতাপ।
চারিদিক থেকে পদাতিক ও গোলন্দাজ বাহিনী তাদের ঘিরে ধরল। জলপথে ভয়ঙ্কর কামানের সারি নিয়ে থাকলেন পর্তুগিজ সেনানায়ক রডা। বসিরহাটে ইছামতি নদীর অপর পারে কয়েকদিন ধরে চলল তীব্র যুদ্ধ। তারপর আমিররা আত্মসমর্পণে বাধ্য হলেন, অপরাজয় রইলেন প্রতাপাদিত্য। এর মধ্যেই দিল্লিতে রাজনৈতিক পালাবদল ঘটল। আকবরের মৃত্যু হলে সেলিম জাহাঙ্গীর নাম নিয়ে সিংহাসনে বসলেন। প্রতাপকে জব্দ করতে তিনি এবার মানসিংহকে বাংলা, বিহার, উড়িষ্যার মুঘল শাসনকর্তা হিসাবে নিয়োগ করে পাঠালেন। প্রতাপ মানসিংহের পূর্ব পরিচিত। মানসিংহ প্রতাপকে স্নেহ করতেন, তাই রাজ আজ্ঞা পালন করতে হলেও প্রতাপের ক্ষতি সাধন করার ইচ্ছা তার ছিল না। তবুও সাবধানেই তিনি পা ফেললেন, কারণ দুর্দান্ত প্রতাপকে বশ মানাতে না পারলে তাঁর আর প্রতাপের দুজনেরই ক্ষতি। মানসিংহ কূটনীতির প্রয়োগে সিদ্ধহস্ত ছিলেন, তাই প্রথমেই তিনি চেষ্টা শুরু করলেন প্রতাপের শত্রুদের নিজের শিবিরে নিয়ে আসতে। আর এক্ষেত্রে তিনি প্রথমেই পাশে পেয়ে গেলেন দিল্লিতে অবস্থানকারী রূপরাম আর কচুরায়কে। এছাড়া মানসিংহের পাশে দাঁড়ালেন ভবানন্দ মজুমদার। শোনা যায় রামচন্দ্র ও তাঁর পুত্র ভবানন্দ কাজ খুঁজতে খুঁজতে যশোরে এসে পৌঁছেছিলেন এবং রাজ সরকারে নিযুক্ত হয়েছিলেন। উচ্চাকাঙ্ক্ষী ভবানন্দ সুমধুর ব্যবহার করে প্রতাপের মন জয় করে নেন এবং তারপরে তার ঘনিষ্ঠ বৃত্তে ঢুকে পড়েন। কৃষ্ণনগরের বাসিন্দা ভবানন্দ প্রতাপের অনুগত হবার সুবাদে প্রতাপের গোপন খবরাখবর, সেনাবাহিনী সম্পর্কে গোপন তথ্য সবই জানতেন। এদের পাশে পেয়েই প্রতাপকে দমনের ছক কষে ফেললেন মানসিংহ। প্রতাপ যাতে তার বিরুদ্ধে পোড়ামাটি নীতি না নিতে পারেন, সেজন্য চিরাচরিত নিম্নগাঙ্গেয় সমভূমির পথ ছেড়ে অন্য পথ ধরলেন মানসিংহ। পথে মৈত্রী রচনা করে নিলেন পাকুড় রাজবংশের সঙ্গে, যারা পরে বহুদিন প্রতিকূল পরিস্থিতিতে মানসিংহকে রসদ জুগিয়েছিলেন। মানসিংহকে আটকাবার জন্য প্রতাপের নৌসেনাধ্যক্ষ রডা আগেভাগেই সপ্তগ্রামে উপস্থিত হয়ে সমস্ত নৌকো নদীর গর্ভে ডুবিয়ে দিয়েছিলেন, যাতে মানসিংহ গঙ্গা পেরোতে না পারেন। কিন্তু ধূর্ত মানসিংহ সে পথে না গিয়ে চাপড়া দিয়ে গঙ্গা পেরোলেন। আর তারপরেই মুখোমুখি হলেন অকালে নেমে আসা বর্ষার। রসদ সংগ্রহের জন্য নিদারুণ সমস্যায় পড়ে গেলেন রাজা মানসিংহ। পথে ঝড়ের কবলেও তাকে পড়তে হলো। এই পরিস্থিতিতে তাকে সাহায্য করলেন তিনজন বিশেষ প্রভাবশালী ব্যক্তি এবং তাঁদের প্রত্যেকেরই পদবি ছিল মজুমদার। তারা হলেন ভবানন্দ মজুমদার, লক্ষ্মীকান্ত মজুমদার এবং জয়ানন্দ মজুমদার। এরা তিনজনেই মানসিংহকে সাহায্য করেছিলেন। তবে এদের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ভবানন্দ। তিনি মানসিংহকে নৌকো দিয়ে নদী পার হতে সাহায্য করেন, নিজের বাড়িতে তাকে নিয়ে আসেন ও বিশাল সৈন্যবাহিনীকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেন। তাছাড়া ভবানন্দ প্রতাপের সেনাবাহিনীর পুঙ্খানুপুঙ্খ বিবরণ, সম্ভাব্য সেনা বিন্যাস, দুর্গসজ্জা, রণনীতি ইত্যাদি সম্পর্কে মানসিংহকে অবগত করেন, যার ফলে মানসিংহের কাজ অনেকটাই সহজ হয়ে যায়। প্রতাপের কাছে যাতে কোনো মিত্রদের সাহায্য না আসে তারও উদ্যোগ করতে থাকেন মানসিংহ। তারপর তিনি প্রতাপকে আত্মসমর্পণের বার্তা পাঠান। প্রতাপ যথারীতি তা প্রত্যাখ্যান করলে শুরু হয়ে যায় ভয়ঙ্কর যুদ্ধ। নিজেদের পরিচিত মাটিতে সূর্যকান্ত, শঙ্কর, রঘু, সুখা, রডা প্রমুখ সেনাপতিরা একের পর এক আক্রমণে মানসিংহের বাহিনীকে কোণঠাসা করে তোলেন। প্রতাপ পুত্র উদয়াদিত্য রণস্থলের চারদিকে ঘুরে ঘুরে সেনাদের উজ্জীবিত করতে থাকেন। একটু হতাশ হয়ে পড়েন মানসিংহ। তখন কচুরায়, ভবানন্দরা তাকে উৎসাহ দিতে থাকেন। তাদের পরামর্শে দেবী ভগবতীর পুজো দেন মানসিংহ। ভবানন্দরা রটিয়ে দেন যে মানসিংহ দেবী ভগবতীর আশীর্বাদ পেয়েছেন আর দেবী পৃথিব্যহন্ত্রা প্রতাপকে ত্যাগ করেছেন। কুসংস্কার প্রিয় বাঙালির সৈন্যদের মনোবলে একটু চিড় ধরে। এর মধ্যে একদিন যুদ্ধক্ষেত্রে সূর্যকান্ত শত্রুদের দ্বারা বেষ্টিত হয়ে পড়েন, তার মৃত্যু হয়। উদয়াদিত্য তাকে বাঁচাতে এলে মানসিংহ তাকেও ঘিরে ধরেন। বীর বিক্রমে যুদ্ধ করার সময় হঠাৎ একটা গোলার আঘাতে উদয়াদিত্য মৃত্যুর কোলে ঢলে পড়েন। প্রতাপের সেনাদলের মধ্যে স্থির বিশ্বাস হয় যে এবার দেবী প্রতাপের সঙ্গ দেবেন না। এই সময় অসাধারণ বীরত্বের পরিচয় দিয়ে বহু যুদ্ধের নায়ক সেনাপতি রডা সেনাবাহিনীকে উৎসাহিত করে ঝাঁপিয়ে পড়েন মানসিংহের মুঘল সেনার উপর। কিন্তু কুশলী সেনানায়ক মানসিংহ ততক্ষণে যুদ্ধের দখল নিয়ে নিয়েছেন, তাই রডার চেষ্টাও ব্যর্থ হয়। যুদ্ধক্ষেত্রে তিনি প্রাণ দেন। এবার নির্ণায়ক যুদ্ধের জন্য মানসিংহ যশোর দুর্গ অবরোধ করেন। প্রতাপ পরিস্থিতির গুরুত্ব বুঝে যশোর থেকে সরে যান ধুমঘাট দুর্গে। তিনি আশাহত হলেও তখনও তিনি নতুন করে সাজাতে চাইছেন আক্রমণের ছক, কিন্তু কার জন্য, কাদের জন্য? তার চারপাশে তখন সকলেই বুঝে গেছে যে প্রতাপের পতন আসন্ন। কেউই নেই তার আশেপাশে যারা এতদিন ধরে প্রতাপের অন্নে প্রতিপালিত হয়েছেন,
ভবিষ্যৎ সুরক্ষিত করার লক্ষ্যে তারাই দলে দলে গিয়ে যোগ দিচ্ছেন মানসিংহের দলে, জানিয়ে দিচ্ছেন যশোর দুর্গের খুঁটিনাটি গোপনীয় বিষয়গুলো। তবে মানসিংহ শেষবারের মতো সন্ধির প্রস্তাব কিন্তু প্রতাপকে পাঠিয়েছিলেন। কি করবেন প্রতাপ এই সন্ধি করে? এর চেয়ে তার লালিত স্বপ্ন বুকে নিয়ে, স্বাধীনতার স্বপ্ন বুকে নিয়ে প্রাণত্যাগ করাই তো শ্রেয়। তাই পতন নিশ্চিত জেনেও অবশিষ্ট সৈন্য নিয়ে প্রতাপ ও শঙ্কর ঝাঁপিয়ে পড়লেন মুঘল সেনার উপর। সারা দিনব্যাপী নিদারুণ ক্ষয়ক্ষতির সম্মুখীন হলেন মানসিংহ। তিনি ভাবতে পারেননি যে শেষ পর্যায়ে এসেও প্রতাপের কাছ থেকে তিনি এরকম বাধা পাবেন। রাতের অন্ধকারেও যুদ্ধ চলল। কোনোভাবেই প্রতাপকে না এটে উঠতে পেরে শেষে মানসিংহ গুজব ছড়িয়ে দিলেন যে প্রতাপের মৃত্যু হয়েছে। প্রতাপের জনক্লান্ত হতাশ সেনারা এই খবরে ছত্রভঙ্গ হয়ে পড়ল। অনেক কষ্টে শঙ্কর আবার তাদের একত্র করলেন, কিন্তু ততক্ষণে যা ক্ষতি হবার তা হয়ে গিয়েছে। মানসিংহের বাছাই করা এক বিশেষ সেনাদল প্রতাপকে ঘিরে ফেলেছে। অনবরত রক্তক্ষরণ ও অস্ত্রাঘাতে ক্ষতবিক্ষত প্রতাপ প্রাণপণ লড়াই চালিয়েও শেষ রক্ষা করতে পারলেন না। মূর্ছিত হয়ে লুটিয়ে পড়লেন মাটিতে। স্বয়ং মানসিংহ নিজের হাতে বন্দি করলেন প্রতাপ আর শঙ্করকে। সপ্তদশ শতকের প্রথম দশকেই স্বাধীনতার যে সূর্য বাংলার আকাশে উঠেছিল তা অস্ত গেল। বন্দি প্রতাপাদিত্য শঙ্করকে নিয়ে দিল্লি চললেন মানসিংহ। পথ চলাকালীন অবস্থায় বারাণসীতে পৌঁছে অসুস্থ হয়ে প্রতাপ প্রাণত্যাগ করলেন। শঙ্করের ব্যবহারে মুগ্ধ হয়ে তাকে মুক্তি দিলেন মানসিংহ, কিন্তু প্রতিজ্ঞা করিয়ে নিলেন যে ভবিষ্যতে তিনি কখনোই মুঘলদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবেন না। মানসিকভাবে রিক্ত হয়ে ব্যক্তিগত সমস্ত সম্পত্তি দান করে দিয়ে বারাসাতের কাছে এসে বাকি জীবনটা অনাড়ম্বরভাবে কাটিয়ে দিলেন শঙ্কর। আর এই নিদারুণ বিশ্বাসঘাতকতার পুরস্কার হিসাবে ভবানন্দ মুঘল সম্রাটের কাছ থেকে পেলেন জমিদারির ফরমান, কচুরায় পেলেন যশোরজিৎ উপাধি। এই ভবানন্দ মজুমদার রাজা কৃষ্ণচন্দ্রের পূর্বপুরুষ। ইতিহাসে এই বিশ্বাসঘাতকতার জন্য তাকে কিন্তু ক্ষমা করেনি। আজও শিশুরা ছড়া কাটে, ইকির মিকির চামচিকির চামে কাটা মজুমদার। চামচিকে চামড়াহীন ভবানন্দ আজও তিরস্কৃত হন। আর প্রতাপ, তাঁর পাপের জন্য তিনিও ভর্ষিত হন, কিন্তু তার বীরত্ব। বাঙালি কি তার পূর্বজদের বীরগাথা মনে রাখতে খুব একটা উৎসাহী নয় যতটা উৎসাহী নিন্দাবাক্য বর্ষণে? এর উত্তর আপনারাই বলুন। শিবাজি আকবরের জয়গান ইতিহাস বইতে তো পড়েছেন। প্রতাপাদিত্যরা উজ্জ্বল হয়ে উঠতে পারলেন না কেন? অবজ্ঞায় নাকি অজ্ঞানতায়? গল্পের ছলে এই পর্ব দুটো ইতিহাসের প্রতি আপনাদের আকৃষ্ট করার কারণে, যে ইতিহাসে নানা তথ্য, নানা বিতর্ক আছে। উৎসাহীরা সেসব তলিয়ে দেখতে পারেন। আপাতত আমার গল্পটি ফুরলো। পর্বটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলে যাবেন না কিন্তু। দেখা হচ্ছে পরের পর্বে। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।